মানে যে খুব ভালো ভূমিকা রেখেছে মিরাজ। বোলিং চেঞ্জের সময় আমরা অনেক সময় দেখেছি হঠাৎ করেই বোলিং চেঞ্জ হয়েছে এবং পার্টনারশিপ ভেঙেছে। সো আমার মনে হয় যে প্রেশারে থাকলেও সেটা সেটা সিদ্ধান্ত গ্রহণে খুব বেশি নেগেটিভ ভূমিকা রাখেনি। খুব পজিটিভ দেখেছি মিরাজকে, খুব চাপের মধ্যেও পজিটিভ দেখেছি এবং দলকে চাঙ্গা রাখতে পেরেছে, যেটা খুব ইম্পর্টেন্ট। মাঝে মধ্যে যেটা হয়েছে যে হয়তো মনে হতে পারে যে একটা পার্টনারশিপ হয়ে যাচ্ছে, তখন একটু হাল ছেড়ে দেওয়ার ব্যাপার, কিংবা ওরা একটু মেরে খেলতে পারছে, কুইক কতগুলি রান হয়ে গেল, এইসব ব্যাপারে যে খুব চাপে পড়েছে তা নয়। এখান থেকে ইতিবাচকভাবেই ডিসিশনগুলো নিয়েছে এবং ঠিক সে কারণেই হয়তো বিপক্ষ দলকে চাপে ফেলতে পেরেছে, উইকেট নিতে পেরেছে। সো আমার মনে হয় যে খুব ভালো ক্যাপ্টেন্সি দেখেছি মিরাজের কাছ থেকে এবং খুব ভালো রেসপন্স করেছে টিম, পুরো টিম। সেটা সেটা খুব ইম্পর্টেন্ট এবং পুরো টিমকে মনে হয়েছে যেন ওরা জেতার জন্য মরিয়া হয়ে খেলছে। সেখানেও ডেফিনেটলি ক্যাপ্টেনের কৃতিত্ব আছে, ম্যানেজমেন্টের কৃতিত্ব আছে। সো ভেরি ওয়েল ডান। আমাদের সবসময় জাগতে হয়, মানে আমরা তো সেই জায়গায় নেই যে ভালো খেললে জেগে থাকবো, ভালো না খেললে টিভি ছেড়ে চলে যাবো, সেই সুযোগ আমাদের নেই। যারা যারা এবং শুধু আমরা কেন, অনেক 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 ফ্যান আছে যারা ভালো সময় থাকে, খারাপ সময় থাকে, তারা সবসময় থাকে, কেউ কেউ হয়তো থাকে না। বাট আমার মনে হয় ডেফিনেটলি এরকম একটা ম্যাচে জেগে থাকাটা সহজ হয়ে যায় পারফরমেন্সের কারণে। এই সেই ঘুম 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 ভাবটা বোধহয় কোনো সময় আসে না। সো খুব বেশি যে আমরা এরকম মুহূর্তে পাই তা না, তবে এই লাস্ট ম্যাচ আমরা পেয়েছি। সো ফ্যান্টাস্টিক উইকট্রি, অভিনন্দন বাংলাদেশ দলকে। স্বস্তির জায়গাতে আছি আমরা তা না, কিন্তু কারণ একটা কথা আছে কিন্তু, হোয়াট ইউ রিপিটেডলি ডু ইজ হোয়াট ইউ আর। সো রিপিটেডলি আমরা কিন্তু খারাপ করছি। সো এখনও আমাদের পরিচয়টা সেভাবেই আছে। মাঝখানে আমরা একটা ম্যাচ জিতেছি, এখন আমাদেরকে প্রমাণ করতে হবে যে সেটা আমরা সেই যে খারাপের থেকে বের হয়ে এসেছি এবং ভালোটা কনসিস্টেন্টলি করতে পারছি, সেটা আমাদেরকে প্রমাণ করতে হবে, সেটা মাঠেই প্রমাণ করতে হবে। ম্যাচে তো হার জিত থাকবেই, কিন্তু আমরা রিসেন্টলি খুব খারাপ খেলেছি মাঝে মধ্যে। সো সেটা থেকে বেরিয়ে আসাটা খুব দরকার, একটা কনসিস্টেন্সি দরকার, যে আমাদের যোগ্যতা যতটুকু তার 80% 90% আমরা কনসিস্টেন্টলি খেলতে পারছি, এই জিনিসটা খুব জরুরি। সেটাই আশা করবো। তারপরে হয়তো আমরা হেরেও যেতে পারি, কখনো কোনো জিততেও পারি, কিন্তু স্যাটিসফ্যাকশনের জায়গা হবে ওটাই, যদি আমরা সেই কনসিস্টেন্ট লেভেলটা ধরে রাখতে পারি। হ্যাঁ, কথা হয়েছে আমার সাথে, স্বাভাবিকভাবেই ওদের অভিনন্দন জানিয়েছি এবং এটাই তো একমাত্র বলার জিনিস যে এখন এইটা ধরে রাখতে হবে, কনসিস্টেন্সি ধরে রাখতে হবে। এই যে ক্ষুধাটা আমরা দেখতে পেয়েছি, আমি অনেক কমেন্ট দেখেছি ফেসবুকে, সবাই কিন্তু একটা ব্যাপার বলেছে যে ওদের মধ্যে যেই বডি ল্যাঙ্গুয়েজটা দেখেছি এবার আমরা, ওদের মধ্যে যে ক্ষুধাটা আমরা দেখেছি, এটা সবাই খুব ইতিবাচকভাবে লিখেছে। এবং এমনকি আমি এক কথা বলছিলাম যে আমরা ম্যাচ হেরে গেলেও তারা সন্তুষ্ট ছিল, তাদের শুধু বডি ল্যাঙ্গুয়েজের কারণে। তারা খুব চেষ্টা করেছে এবার, এটাই সবচেয়ে বড় জিনিস, এবং চেষ্টার ফল পেয়েছে, একটা ইতিবাচক ফলাফল আমাদের দিকে এসছে। ব্যাপারটা বোধহয় একটু অন্যরকমভাবে দেখা যায়। জিনিসটা হচ্ছে যে প্রত্যেকটা সময়ের তো একটা ডিমান্ড থাকে। 15 বছর 20 বছর আগে আমরা যে ধরনের ক্রিকেট খেলতাম, যে কারণে ক্রিকেট খেলতাম, সেটা এক ধরনের ছিল। 10 বছর আগে আমরা যেভাবে যে কারণে খেলেছি সেটা একরকম ছিল। এখন আমরা যে জন্য ক্রিকেট খেলি সেটা পারপাস কিন্তু ভিন্ন। 15 বছর 20 বছর আগে আমরা মোটামুটি সম্মান রাখতে পারলে আমরা খুশি হতাম। 10 বছর আগে আস্তে আস্তে আমরা যেতে শুরু করেছি, হ্যাঁ আমাদের মতো দলগুলির সাথে আমরা জিততে চাই, কিন্তু এখন কিন্তু আমরা যে কোনো দলের সাথে জিততে চাই। আমরা খেলাতে যখন মূল্যায়ন করি, ও অস্ট্রেলিয়ার সাথে খেলছে না, ইংল্যান্ডের সাথে খেলছে না, ভারতের সাথে খেলছে, এগুলো কিন্তু আমরা মাথায় রাখি না। কিন্তু ভালো করলে ভালো না করতে পারলে সমালোচনা করি আমরা। সো এক্সপেকটেশন ইজ ভেরি হাই নাও, এবং এই নতুন জেনারেশন কিন্তু এই এক্সপেকটেশনের সাথে বেড়ে উঠেছে। ওরা এটা উপলব্ধি করে যে ওদের এটা করতে হবে, ওদের টিকে থাকতে গেলে এটা করতে হবে। 15 বছর আগে যারা খেলেছে তারা কিন্তু সেই মানসিকতা নিয়ে ক্রিকেট খেলেনি। তো এটার মধ্যে বিরাট একটা পার্থক্য আছে। এখনকার খেলোয়াড়দের মধ্যে যে অ্যাগ্রেশন আছে সেটা হয়তো তাদের মধ্যে থাকবে না। এখন যে পারপাসটা আছে সেটা হয়তো আগে তেমন একটা ছিল না। সো নতুনদের উঠে আসাটা, ওই রকম প্লেয়ারই উঠে আসতে হবে যারা এই ধরনের পরিস্থিতি সামাল দিতে চাইবে, সামাল দিতে পারবে। তাদেরকে কিন্তু আমরা ওয়েলকাম জানাবো কিন্তু আমাদের দলে। আমরা দেখেছি জাকির আলী, অনেককে দেখেছি, আমরা নাহিদ রানাকে দেখেছি। দে আর ডিফারেন্ট, কিন্তু দে আর ডিফারেন্ট। ওরা মোটামুটি ভালো খেললাম, বেশ ভালো খেললাম, তাতে বোধহয় সন্তুষ্ট না, তার চাইতেও ভালো করতে চায় ওরা। তো আমার মনে হয় এই জেনারেশন আস্তে আস্তে সেটা আসবে। অবশ্যই ডিপেন্ড করবে যে আমরা তাদেরকে কীভাবে পরিচালিত করি, সেটা একটা ব্যাপার, বাট এটা আসতেই হবে। না, জিনিসটা হচ্ছে যে ও রিয়েলাইজ করে কখন কীভাবে খেলতে হবে। নট ন্যাচারালি সবসময় খেলতে পারবে তা না, ইতিবাচক মানসিকতা নিয়ে খেলে এবং যে কোনো সিচুয়েশনে আমার মানে পজিটিভ রেসপন্স দিতে চায়, এবং ওর নিজস্ব একটা খেলার স্টাইল আছে, কিন্তু ও জানে কীভাবে রান করতে হয়, নিজস্ব একটা মেথড আছে কিন্তু। এবং আমরা প্রায়ই দেখি ও রান করে, এবং চাপের মধ্যে রান করে, ডিফিকাল্ট সিচুয়েশন রান করে।
এটা খুব গুরুত্বপূর্ণ কিন্তু। এবং আমার মনে হয় না যে 50 করলো না 100 করলো সেটা তার কাছে খুব গুরুত্বপূর্ণ। একটা ম্যাচ সিচুয়েশনে দলের কি প্রয়োজন সেইটাই তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমার মনে হয়, সেভাবে চিন্তাভাবনা করে। এই চিন্তাভাবনাগুলো যে কোনো খেলোয়াড়ের জন্য খুব ভালো, তাহলে খেলাটা সহজ হয়ে যায়, গেম প্ল্যান করাটা সহজ হয়ে যায়। আমার মনে হয় জাকির, আশা করছি অনেকদিন বাংলাদেশের সার্ভিস দেবে। হ্যাঁ, প্রত্যেকের তো নিজস্ব স্টাইল থাকে। আমরা তো স্মিথকেও দেখেছি, অস্ট্রেলিয়ান স্মিথকেও দেখেছি অস্ট্রেলিয়ান বাইরে সফর করে চলে আসে। অনেকে একেবারেই নড়ে না। আমরা মমিনুল হককে জিজ্ঞেস, মমিনুল কথা যদি বলি, ও একেবারেই নড়ে না। সো বিভিন্ন মেথড বিভিন্ন থাকে, বিভিন্ন টেকনিক থাকে। ওর জাকিরের এরকমই এবং এভাবেই ও সাকসেসফুল হচ্ছে। আশা করি এভাবেই ও সাকসেসফুল হতে থাকবে।